আমার স্বামী আমাকে ভালোবাসে কিন্তু কখনো সে আমার কাছে আসেনি, আমাকে ছুঁয়েও দেখেনি, কারণ সে মানসিক প্রতিবন্ধী। কিন্তু আমার স্বামীরা অনেক বড় লোক। আমার শাশুড়ি ডক্টর আর শ্বশুর অনেক বড় অফিসার। আমাদের দেখানো হয়েছিল ছোট ছেলেকে, কিন্তু বিয়ে দিয়েছে বড় ছেলেকে। আমার স্বামীর আরও এক ভাই আছে যমজ, কিন্তু তবে আমার স্বামী একটু বড়। কিন্তু আমার দেবর সুস্থ। আমার স্বামী ঠিকমতো চলতে পারে না আর অনেক অগোছালো। তো বিয়ের দিন তাকে এমন ওষুধ দেওয়া হয় যাতে কোনো রকম ঠিকভাব থেকে বিয়েটা করতে পারে। বিয়ের দিন আমার দেবরকে তারা বিয়েতে নেয়নি, আর অনেক তাড়াহুড়ো করে বিয়ে সম্পূর্ণ করে তারা। এ নিয়ে আমার বাবার কিছু বলতে গেলেও আমার সৎ মায়ের জন্য পারেনি। মা বলেছিল বড়লোক মানুষেরা বেশি প্রশ্ন করার দরকার নেই। আমাদের নিয়ম, বিয়ের দিন মেয়ের সাথে মেয়ের কিছু আত্মীয় যাবেন। যখন আমার ছোট বোন আর চাচাতো বোন রেডি হলো যাওয়ার জন্য, তারা সরাসরি না করে দেয়। এবার আমার বাবা রেগে গিয়ে বললেন, আপনারা তো বেশ অদ্ভুত, আমাদের নিয়ম আছে, এটা আপনারা কেন বুঝতে চাইছেন না? আমার শাশুড়ি বলল, আমাদের নিয়ম নেই। আমাদের নিয়ম হচ্ছে মেয়ের বাড়ির সবাই একসাথে গিয়ে মেয়েকে নিয়ে আসবে। আমার বাবা আর কিছু বলার আগে আমার সৎমা বলে উঠল, তাহলে কারো যাওয়ার দরকার নেই, আমরা বরং একসাথে ওকে গিয়ে নিয়ে আসবো। বাবা কিছু বলার চেষ্টা করলেও মা তার হাত টিপে দিয়ে তাকে থামিয়ে দেয়। এইভাবে আমি প্রথম দিন ওই বাড়িতে যাই। তারা তিনটা প্রাইভেট কার নিয়ে গিয়েছিল। একটায় আমি, আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ি ছিলাম। আর একটাই অদ্ভুত বিষয় হলো, জামাই বউয়ের পাশে কাউকে আমি কখনো অন্য কাউকে বসতে দেখিনি, কিন্তু আমার স্বামীর পাশে লোক তার পাশে বসে ধরে রেখেছে। বিয়ের মধ্যেও একটা কথা বলেনি আমার স্বামী, শুধু কবুল বাঁধে। আমার বোনেরা অনেকক্ষণ তার সাথে মজা করার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকম রিয়াক্ট করে না। তো অন্য গাড়িতে তাদের দুই আত্মীয় এসেছেন। অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখলাম ওই দুটো গাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে ওরা সবাই একসাথে কোথাও চলে গেল। আমি চেয়ে চেয়ে সব দেখলাম। গাড়ি গিয়ে থামলো একটা বড় বাড়ির সামনে। বাড়িটা তিনতলা, বেশ বড়। ছোট থেকে টিনের ঘরে বড় হয়েছি, এত বড় বাড়িতে থাকার ভাগ্য কখনো হয়নি। বাড়িতে তালা দেওয়া। আমার শাশুড়ি তার ব্যাগ থেকে চাবি বের করে বাড়ি খুলে আমাকে নিয়ে ভেতরে গেল। ঘুটঘুটে অন্ধকার আর একটা বাজে গন্ধ। আমাকে একপাশে দাঁড় করিয়ে রেখে আমার শাশুড়ি আলো জ্বালিয়ে দিল। আলো জ্বালাতেই আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীর মতো দেখতে হুবহু আরেকটা ছেলে সোফায় বসে আছে। পাশে অনেক ধরনের খাবার, যেমন চিপস, চকলেট, চানাচুর। আর আমি হাঁ করে দেখছি। হঠাৎ আমার স্বামী আমার গায়ের উপর পড়ে গেল। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে না উঠিয়ে আমার স্বামীকে তুলে আমাকে চিৎকার করে বলল, দেখতে পাও না কি? যদি আমার ছেলেটার কিছু হতো? উঠে দাঁড়াও, শরীরে শক্তি নেই নাকি? আমার শাশুড়ির কোনো কথাই আমার কানে গেল না। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমার স্বামীকে। কেমন মাতালের মতো দুলছিল। আমার শ্বশুর পাশে দাঁড়ানো লোকটাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডামের থেকে বড় সাহেবকে নিয়ে তার ঘরে রেখে আসো, ওষুধের কাজ শেষ হয়ে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না কিসের ওষুধ কিসের কাজ। লোকটা আমার স্বামীকে ঘরে নিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে তুলতে তুলতে বলল, আই এম সরি, আসলে আমার ছেলের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। আমি উঠে দাঁড়ালাম। আমার শাশুড়ির সামনে মদ খেয়ে পড়ে থাকা ছেলেটা চোখে পানি ছিটিয়ে তুলল। ছেলেটা ঘোলা ঘোলা চোখে আমার দিকে তাকালো। আমার শাশুড়ি তাকে টেনে তুললো। ছেলেটার চোখ দলতে দলতে বলল, চলে এসেছো? আসলে আমার একদম জ্ঞান ছিল না যে তোমরা চলে আসবে, কখন ঘুমিয়ে গেছি। আমার শাশুড়ি কিছু বলতে যাবে তার আগে ছেলেটা আবার আমার দিকে তাকিয়ে বলল, ওয়া মা, যা দেখেছিলাম তার চেয়ে এখন বেশি সুন্দর লাগছে। আমার কাছে এসে ঘুরে ঘুরে দেখছে আমাকে। আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, কি এনেছো মা? জাস্ট ওয়াও সেই। শাশুড়ি মুচকি এসে বলল, হ্যাঁ, তোমার ভাইয়ের বউ সুন্দর হবে না? আর তুমি তো ওই সময় রাগ করে ভালো করে দেখোনি। এখন যাও ফ্রেশ হও, আর তিশাকে ফোন করে বাড়ি আসতে বলো। আমি তানিয়া, মা বাবার এক মেয়ে। মা মারা যায় যখন আমার বয়স 10। তার ক্যান্সার হয়েছিল। বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। পরে বাবা বিয়ে করে। আমার সৎ দুই ভাই বোন আছে। একজন ক্লাস 6 আর একজন 4-এ পড়ে। আমি এসএসসির পর আর লেখাপড়া করতে পারিনি সৎ মায়ের জন্য। গরিব ঘরের মেয়ে আমি। বাবার তেমন টাকা নেই। দেখতে বেশ সুন্দর ছিলাম। এলাকায় সবাই পছন্দ করত। কিন্তু একদিন ঘটক একটা প্রস্তাব নিয়ে আসে এবং সব খুলে বলে। যখন ঘটক বলে ওদের অনেক টাকা, আমার সৎ মা লোভ সামলাতে পারে না। আমার বাবার প্রথমে সন্দেহ হয়, এত বড়লোক মানুষ কেমন না কেমন হবে, আর ওরা অনেক দূরে আমাদের বাড়ি থেকে, আমাদের সাথে মিশবে কি না। কিন্তু আমার সৎ মা বাবাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে ঠিক করে ফেলে। ওরা 3 ভাই বোন, 2 ভাই আর 1 বোন। আমার স্বামীর নাম ঈশান, আর দেবরের নাম আয়ান, আর ননদ তিশা। রাতে যখন আমাকে বাসর ঘরে পাঠানো হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে, তখন আমার শাশুড়ি আমার চুল বাঁধতে বাঁধতে বলল, আমার ছেলে কিন্তু একটু রাগী, ওকে নিয়ে
কিছু নিয়ে জোর করবে না। ও যেভাবে চায় সেইভাবে চলবে, কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আমাকে একটা ফুলের সাজানো ঘরে দিয়ে আমার শাশুড়ি বলল, ও এখন গেম খেলছে, শেষ হলে আসবে। তুমি এখানে থাকো, আর এটাই তোমার ঘর, ঠিক আছে? আমার সব কিছু অবাক লাগছে আর বারবার আল্লাহকে ডাকছি। কোথায় এসে পড়লাম আমি? আমার শাশুড়ি চলে যাবার 15 মিনিট পর আমার দেবর আসলো। এসে পাশে রাখা সোফায় বসে বলল, ঈশানের জন্য বসে আছো? ইস, ও তোমাকে খুশি করতে পারবে না। ওই বাড়িতে তোমাকে দেখতে গিয়ে যদি তোমাকে ভালোভাবে দেখতাম তাহলে তোমাকে কখনোই হাতছাড়া করতাম না। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি দেখতে গিয়েছিলেন মানে? আমি তো শুনেছিলাম শুধু ছেলে আর ছেলের মা আর বাবা গিয়েছিলে। আরে হ্যাঁ, ঈশান কি মেয়ে দেখতে যাওয়ার মতো অবস্থা আছে নাকি? এই জন্য তো মা আমাকে জোর করে নিয়ে গেছিলো। কিন্তু এখন আফসোস হচ্ছে গো। আমি অবাক হয়ে গেলাম, কি বলছে এসব? আয়ন সোফা থেকে উঠে বিছানায় এসে আমার পাশে বসলো। আমি অন্যদিকে তাকিয়েছি। হঠাৎ সে খপ করে আমার হাত ধরে বলল, প্লিজ তুমি আমার হয়ে যাও। ওই পাগল ঈশানকে তোমাকে খুশি করতে পারবে না। হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার শাশুড়ি দৌড়ে আসলো। আয়ানকে দেখে সে হেসে বলল, আয়ান, আজকের জন্য ছেড়ে দাও, মেয়েটা ভয় পাবে। তুমি আমাকে ঠকিয়েছো মা। ওকে আমার পাবার কথা ছিল। তোমার কাছে কিন্তু চান ছিল, তুমি মিস করেছো। তাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমি কোনো পণ্য, আমাকে নিয়ে ভাগাভাগি হচ্ছে। আমার চোখ থেকে পানি পড়ছে। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, তোমার দেবর হয়, পরপুরুষ না। এভাবে চিৎকার করে কে আছে? আর আয়ান, তুমি এখন যাও, ঈশান ঘরে আসবে। আমার শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। দেবর নাকি পরপুরুষ না। আমি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলো। কোথায় এসে পড়লাম আমি? আমার শাশুড়ি আয়ানকে নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী ঈশানকে সেই লোকটা নিয়ে গেল ঘরে। সে দুলছে, দুলতে দুলতে বিছানায় ধপাস করে পড়ে গেছে। পড়েছে তো পড়েছে, উঠে বসার মতো শক্তি নেই বোধহয় তার কাছে। আমি নিজেকে ঠিক রাখতে না পেরে চিৎকার করে কান্না করছি। কেন হলো আমার সাথে এসব? সারা রাত একভাবে বসে বসে কাটলো আমার। কান্না করতে করতে চোখ ফুলে গেছে। আমার শাশুড়ি সকাল 6টা বাজে ঘর খোলা পেয়ে হনহন করে ঢুকলো। ঢুকে আমাকে কথা শোনাতে লাগলো। মাথা ঠিক আছে তোমার? দরজা খুলে রেখেছিলি সারা রাত? এইটুকু শিক্ষা দেয়নি যে বাসর রাতে কীভাবে কী করতে হয়? আমি হেসে বললাম, বাসর রাত? এটাকে বাসর রাত বলে? বাসর রাতে মানুষের কত স্বপ্ন থাকে। সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমার। আমার শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলল, তুমি এভাবে কান্না করছো, মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। সেই যন্ত্রণা হচ্ছে বুকে। মারলে এত যন্ত্রণা হতো না। এই মেয়ে, একদম কথা কম বলবে। উঠো, উঠে ফ্রেশ হয়ে নাও। সব আত্মীয়স্বজন আছে, আজকে পার্টি আছে। আমি দেখছি আমাদের এলাকায় বিয়ে 3 দিন পর অনুষ্ঠান করে মেয়েকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওনারা আজকে বড় করে অনুষ্ঠান করছে। আমি বাবার মুখে শুনেছি তারা নাকি ঠিক 3 দিন পরে আমাকে নিতে আসবে। তাহলে আজকের কিসের এত অনুষ্ঠান? কিছুই ভালো লাগছে না। দামি শাড়ি পরিয়ে কেজি কেজি মেকআপ করিয়ে মাটির মূর্তির মতো বসিয়ে রেখেছে। সব আত্মীয়স্বজন এসে দেখে প্রশংসা করছে। কেউ বলছে, উমা, এই মেয়ে কোথায় থেকে আনলে গো? মনে হচ্ছে যে পড়ি। বিয়ের সময় তো আমাদের দাওয়াতও দিলে না। আমরা দেখে আসতাম। ওখান থেকে আমার ছেলের জন্যও পছন্দ করতাম। আমার শাশুড়ি গর্ব করে বলল, চৌধুরী বাড়িতে যা আসে ওইগুলো সব একটা করে থাকে গো, আর ওই একটাই এই বাড়িতে আসে। আর তোমাদের দাওয়াত দিলাম না কোথায়? এই যে আজকে সবাই এসেছো। তারপরে যখন বলছে ঈশানের জন্য মেয়ে দেখেছো, অনেক ইচ্ছে ছিল দেখার। বাবা এমন ছেলের জন্য মেয়ে দিচ্ছে, তা তোমার বউয়ের পরিবার সব জানে তো? ওইসব আবোল তাবোল কী বলছো তোমরা? মেয়েটার সামনে জানবে না কেন? ঈশান দেখতে কোথাও খারাপ নাকি যে মেয়ে দেবে না? আমার ছেলেটা একটু অসুস্থ, একটু অসুস্থ। মহিলা আর কিছু বলতে যাবে তার আগে আমার শাশুড়ি কিছু গহনার বাক্স বের করে মহিলাটার হাতে দিতে দিতে বলল, এসব অকাজের কথা রাখো তো। এগুলো দেখো, আমার বড় বউয়ের জন্য বানানো হয়েছে। যতই যাই বলো, এই বাড়ির বড় বউ কোল বলে কথা। বাহ, বেশ সুন্দর। তা তোমার বউ এমন মুখ কালো করে রেখেছে কেন? জুয়েলারি পছন্দ হয় নাকি? কী যে বলো! ও এমন মেয়ে না যে আমার পছন্দের উপর কথা বলবে। আসলে অনেক দূরে, একা কখনো যায়নি। ও বাবা মা ছাড়া একা তো এখানে কাউকে ঠিক চেনে না, তাই ফ্রি হতে পারছে না। তোমার বেআইন লোকেরা আসে না? ওনারা 2 দিন পর আসবে। কেন? তুমি তো বউ ভাত আজকে করছো, তাহলে তারা পরে আসবে কেন? আর তারা পরে আসলে তুমি আজকে অনুষ্ঠান করছো কেন? উফ, তোমাদের প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। বললাম তো তারা অনেক দূর থেকে আসবে, তাই পরে আসবে। আর আমার পক্ষে একার এত কিছু সামলানো সম্ভব না। এই জন্য আজকে আমাদের আশেপাশের সবাইকে ইনভাইট করলাম। ওনারা আসলে আলাদা আদর আপ্যায়ন করব। হয়েছে হয়েছে, তোমাদের দামি বেআইয়ের সাথে আমাদের দেখা করতে হবে না, তাই বলো? আমার শাশুড়ি হেসে বলল, যা ভাবো তোমরা। আমি বুঝতে পারলাম কেন আজকে বৌভাত করা হচ্ছে, যাতে করে আমার বাড়ির লোক এখানে কারোর সাথে কথা বলতে না পারে আর তাদের এই ভয়ঙ্কর সত্যি না জানতে পারে। অনেকক্ষণ পর ঈশানকে আমার পাশের চেয়ারে বসানো হলো। আর সেই পাশে লোকটা তার পাশে দাঁড়িয়েছে। মনে হচ্ছে আজও ওষুধ দিয়েছে, না হয় এতটা সুস্থ লাগতো না। আমি নিচের দিকে তাকিয়েছি। আমার শাশুড়ি আমার খুব কাছে এসে ফিসফিস করে বলল, মুখটা এমন করে রেখেছো কেন তানিয়া? মানুষ ভাবছে কি? আর নিজের বরের দিকে খেয়াল নেই কেন?
কতকাল আমি দেখে রাখবো তোমাকে এনেছি কেন? আমি কোনো কথা বলছি না, চুপ করে আছি। আমার কোনো জবাব না পেয়ে আমার শাশুড়ি ঈশানের হাতটা আমার হাতে রেখে চলে গেল। ওর হাতটা ধরে রাখতে একদম ইচ্ছে করছে না আমার, বিরক্ত লাগছে খুব। আমি নিতেও পারছি না ওকে। হঠাৎ মনে হলো কেউ আমার পিঠে হাত দিয়ে তাকিয়ে দেখে আয়ান। আমি থমকে কিছুটা সরে গেলাম। ও আমার ঘাড়ের খুব কাছে এসে বলল, কেমন আছো ভাবি? ওর মুখ থেকে বাজে গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। পাশ থেকে একজন বলে উঠল, কিরে আয়ান, ভাবির সাথে এত ভাব হয়ে গেল নাকি? আয়ান আমাকে বাজেভাবে দেখতে দেখতে বলল, হ্যাঁ আন্টি, আসলে ভাবি আমার দেখতে তো পড়ি, তাই ভাব হয়ে না হয়ে পারল না। দেখিস তোর সেই স্বভাব, আবার ভাবিকেই না ভালো লেগে যায়। আয়ন বাজেভাবে হেসে বলল, ভালো লাগবে না কেন বলো তো? কার ভাইয়ের বউ ভালো লাগে? যতই যাই হোক, ভাইয়ের বউ তো আমাদের খুব শ্রদ্ধার পাত্রী। আমার খুব বিরক্ত লাগছে এখানে। মনে হচ্ছে কোনো ভিন্ন ধর্মের মধ্যে এসেছি। এদের মধ্যে মুসলিম ধর্মের কোনো আভাস নেই। হঠাৎ শাশুড়ি আয়ান সহ বাড়ির সব লোক সদর দরজায় ভিড় করলো। সবাইকে ঠেলে একটা মেয়ে ভিতরে আসলো। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। আমার শাশুড়ি তার পিছনে দাঁড়িয়েছে। তার চোখে অনেক ভয় দেখা যাচ্ছে, আর মেয়েটার চোখে রাগ। মেয়েটা হঠাৎ বলেছে, বাহ, পরীর মতো দেখতে মেয়েটার জীবনটা ছারখার করে দিলে পারো মা তুমি। আমার শাশুড়ি মেয়েটাকে আর একটা কথা বলতে দিল না, হাত ধরে ঘরে নিয়ে গেল। যতটা বুঝলাম এই হচ্ছে তিশা, মানে আমার ননদ। বিয়ের সময় বাবা অনেকবার ওর কথা জিজ্ঞাসা করছে। আমার শাশুড়ি বলছে ওর নাকি পরীক্ষা চলছে, তাই আসতে পারবে না, ও ঢাকায় থাকে। কিন্তু ওর চোখের রাগ দেখে মনে হচ্ছে ও এই বিয়েতে রাজি ছিল না, তাই ওকে ইচ্ছা করে নেয়নি আমার শাশুড়ি। অনুষ্ঠানের শেষ রাতে সবাই একসাথে বসে আছে, সাথে আমিও। তিশা চেঁচিয়ে বলছে আমার শ্বশুরকে, কতবার বললাম তোমাদের এমন ছেলে বিয়ে দিও না, কেন করলা এমন? আমি বলেছিলাম একটা মেয়ের জীবন নষ্ট করো না, শুনলে না আমার কথা? আমার সাথে যদি এমন হতো তাহলে কি করতে? লজ্জা করে না তোমাদের? কিভাবে ঠকালে একটা পরিবার আর একটা মেয়েকে? আমার শাশুড় ল্যাপটপে কাজ করছে। তিশা শান্ত কণ্ঠে উত্তর দিল, ওরা গরিব, ওরা এত কিছু দেখে না। আমি চাই না মেয়েটার সামনে তুমি এসব নিয়ে আর কথা বলো। তোমরা আসলেও শিক্ষিত, তোমরা মানুষের কাতারে পড়ো। ছি, ভাবলেই ঘৃণা হচ্ছে আমার। আমি তোমাদের সন্তান। আমার শাশুড়ি বলে উঠল, বাবার সাথে ভালোভাবে কথা বলো তিশা, এভাবে কেউ কথা বলে বাবার সাথে? আর তুমি বড় হয়েছো, তাই আমি তোমাকে সব খুলে বলতে চাচ্ছি। তারপর বলছি, প্রতিটা মানুষের শারীরিক চাহিদা আছে, সেটা হোক সে অসুস্থ আর সুস্থ। এর বেশি তোমাকে আর কিছু বলতে চাচ্ছি না আমি। তিশা বাড়ির মানুষগুলোকে খুব ঘৃণা করে, প্রচণ্ড রকমের খারাপভাবে। এই জন্য সবসময় দূরে দূরে থাকে। তার মতে কোনো পরিবারের সবাই অসুস্থ, কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। অসুস্থ মানুষের দ্বারা এমন এমন কাজ সম্ভব। গত 2 দিন ধরে এই বাড়িতে আছি, আমার স্বামীর মুখ থেকে শুধু এইটুকু শুনছি, আমি এই এত মোটা সুই দেব না, বাবা আমি সুই দেব না। তার কণ্ঠস্বর বেশ ভয়ঙ্কর, আমার একটুও ভালো লাগে না। ছোট থেকে নরম মনের মানুষ আমি, কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, কাউকে সুন্দর বলে অসম্মান করি না, কারো খুঁত কখনো দেখি না। কিন্তু তারপরে এই মানুষটার প্রতি কোনো মায়া হচ্ছে না। এখন আমার একটাই চিন্তা, কিভাবে এখান থেকে মুক্ত পাওয়া যায়। আমার শাশুড়ি সকাল সকাল আমাকে অনেকগুলো জুয়েলারি দিয়ে বললো, তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমার বাবা মারা আসবে, আমি চাই না তুমি তাদের সামনে দুঃখী থাকো। কথাগুলো বলে সে চলে যাচ্ছিল, এমন আবার থেমে আমার কাছে এসে বলল, দেখো তানিয়া, আমি চাই না তুমি কিচ্ছু তোমার পরিবারকে শেয়ার করো। যদি শুনেছি কিচ্ছু বলছো, এর ফল খুব খারাপ হবে বলে খুব। আর যদি বলে দাও তাহলে তোমার বাবা কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ক্ষমতা সম্পর্কে এতদিনে তুমি বুঝে গেছো। আমি চুপ করে শুনছি। আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে বুলিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা, আশা করি তুমি সব বুঝতে পেরেছো। তৈরি হয়ে নাও, বসে খাওয়ার দিন আজকেই শেষ। তার কথাগুলো শুনে এখান থেকে মুক্ত হওয়ার চিন্তা আশা নিমেষেই যেন শেষ হয়ে গেল আমার শাশুড়ি যাওয়ার পর তিশা আসলো আমার ঘরে। ওকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে আমার কাছে আসার চেষ্টা করছিল। শোনো তানিয়া, তুমি আমার বড়, আমার নাম ধরে ডাকলাম, কিছু মনে করো না। আজকে তোমার পরিবার আসলে আমি সব বলে দেবো, আর তুমি তাদের সাথে চলে যাবা। আমার কথার সাথে তাল মিলাবা। মা তোমাকে বলবে কিচ্ছু না বলতে, কিন্তু তুমি মায়ের কথা শুনবে না, নিজের জীবনটা নষ্ট করবে না একদম। কথাগুলো বলে তিশা বেরিয়ে যাচ্ছিল। আমি ওর হাতটা ধরলাম। সে পিছনে ঘুরে তাকালো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, তুমি আসার আগে মা এই কথাগুলো বলার জন্য এসেছিল। সে বাবাকে কিছু জানাতে বারণ করছে, আর আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা দিন আনে দিন খায়, আমার বিয়ের জন্য অনেকগুলো টাকা ধার করেছে। মেয়ের অনেক বড় বাড়িতে বিয়ে হবে, তাদের ভালোভাবে আদর যত্ন করতে হবে। এখন আবার আমি যদি এইসব বলি, তাহলে আমার বাবা অসুস্থ হয়ে পড়বে। আমার বাবা ছোট থেকে আমার জন্য কষ্ট করেছে, আমি চাই না বাবা আমার জন্য আরও কষ্ট করুক। তুমি প্লিজ কিছু বলো না। কিন্তু আমি তোমার জীবনটা এভাবে নষ্ট হতে দিব না। কিন্তু এখন যদি তুমি গিয়ে সব বলে দাও, তাহলে আমার বাবা কষ্ট পাবে, আর বাবা কষ্ট পেলে আমিও পাবো। তিশা আর কোনো কথা বলল না, চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। বাবা মা এসে এত বড় বাড়ি দেখে, আমার গা ভর্তি গহনা দেখে হাঁ করে দেখছে। আমার বাবার চোখের পানি, সে আমার মুখে হাত বুলিয়ে দিয়ে বলল,
কোনোদিন ভাবি নাই রে মা তুই এত সুখী হবি। বাবার কথা শুনে উপরে হাসছে, কিন্তু ভেতরে আমার কলিজা ছাড়কার হয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আমার শাশুড়ি হেসে বলল, আর বৌমা তো অসুখে থাকবে কেন? বাবা মা তার 3 ঘন্টার মধ্যে আমার শাশুড়ি 5 বার আমাকে বলে গেল, তানিয়া দেখো তুমি কিচ্ছু বলবে না, তোমার বাবা যাওয়ার সময় আমি অনেকগুলো টাকা দিয়ে দিব, এত করে তোমার বাবা কিছুদিন ভালোভাবে চলতে পারবে। আমি তার দিকে তাকিয়ে হেসে ফেললাম। এত ভয় পেতে হবে না, আমি বলবো না, আপনি চিন্তা করবেন না। এত চিন্তা করলে তো মেকআপ নষ্ট হয়ে যাবে। কেন ঘেমে ঘেমে গেছেন? সে নিঃশ্বাস চাইল। গুড, আমি জানতাম তুমি খুব বুদ্ধিমান। আমার বোনেরা বারবার ঈশানের কথা জিজ্ঞাসা করছিল। আমার চাচাতো বোন আমার থেকে 1 বছর ছোট, ভালো মন্দ সে বোঝে। আমার কাছে এসে বলল, আপা দুলাভাইকে আমার জানি অদ্ভুত লাগে, কেমন জানি মাতাল মাতাল লাগে। কোনো কথা বলে না? তোর সাথে কি এভাবে থাকে? আমি ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, আরে না, আমি এখানে আসার পর আমার অনেক আদর যত্ন হয়েছে। ওই তো আমাকে সারাক্ষণ দেখে রাখে, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আচ্ছা তোর শ্বশুর শাশুড়ি বাদে আর কাউরে দেখি না। আজকে বউভাত তো, তাদের আত্মীয়রা আসবে না? আমি জানি না। যা সর, এত প্রশ্ন করে মাথা খাস না। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন, তোর না একটা ননদ আছে, সে আসে না? কোথায় সে? কথাটা শুনে হঠাৎ মনে পড়ল। মনে মনে বললাম, ঠিকই তো, তিশা কোথায়? ওর খোঁজ করা দরকার। আমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করলাম তিশার কথা। সে আমাকে আড়ালে নিয়ে বলল, তোমার বাড়ির কেউ যদি ওর কথা জিজ্ঞেস করে তাহলে বলবে ও আসেনি। কিন্তু কেন? যা বললাম তাই করবে, বেশি কথা জিজ্ঞাসা করবে না। ওকে আমার বিশ্বাস নেই যে কোনো সময় ঝামেলা করতে পারে, তাই ওকে দূরে পাঠিয়েছি। আমি আর কোনো কথা বললাম না। এদের সাথে কথা বলার রুচি শেষ হয়ে গেছে। কতটা ভয়ঙ্কর মানুষ হলে এই কাজ করতে পারে মানুষ আমার জানা নেই। ছোট থেকে অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জীবনে এমন কিছু হবে কখনো ভাবতে পারিনি। আমার শ্বশুর ঈশানকে সবার সামনে নিয়ে আসলো। কাল থেকে ওকে ওষুধ দিচ্ছে যাতে করে আমার পরিবারের সামনে নিজেকে ঠিক রাখতে পারে। কিন্তু আমার মনে অন্য কথা। এভাবে আর কতদিন কতদিন লুকিয়ে রাখবে? কালকে বাবা যখন ফোন করে ঈশানকে চায়, তখন আয়ানকে দিয়ে কথা বলেছে। আমার বাবা তো এটাও জানে না যে ওরা 2 ভাই। আমাকে ক্ষমা করো বাবা, তোমারে আমি বলতে পারলাম না সব। ঈশান আজকে একটু একটু কথা বলছে। আমার সৎ মা এসে আমার সাথে কথা না বলে আমার গহনা নেড়ে নেড়ে দেখছে। বাড়ির দামি দামি জিনিসগুলো এটা ওটা ধরছে, আবার কিছু পছন্দ হলে ব্যাগে পরে নিচ্ছে। আমার চাচাতো বোনকে ডেকে তাকে সাবধান করতে বললাম। অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ না, আজকে আয়ানকে দেখলাম না, হয়তো তাকে সরিয়ে দিছে যাতে করে কেউ বুঝতে না পারে তারা 2 ভাই। হে আল্লাহ, এরা এত নিষ্ঠুর, এত ভয়ঙ্কর কিভাবে হয়? সব বড় লোকের কি এমন গরিবদের বোকা বানিয়ে পিষে মারে? তিশাকে ঘরে আটকে রেখেছে তার মা। বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে, এখানে তিশাকে আটকে রেখেছে। আয়ান পাহারা দিচ্ছে, অন্য একটা মেয়ের সাথে পার্টি করছে। তিশা বারবার ছোটার চেষ্টা করছে, কিছুতেই ছুটতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর তিশা চিৎকার করে বলল, তুই আমার ভাই? ছি, লজ্জা করছে আমার। এভাবে নিজের বোনকে আটকে রেখে বোনের সামনে এসব করছিস? আয়ান মাতাল কণ্ঠে বলে, সরি বোন, মার কথা মানতে হবে। তাহলে তো ওই মেয়েটাকে পাবো। মা বলেছে তোরে আটকিয়ে রাখতে পারলে ওই মেয়েটাকে আমার করে দিবে। তাই সরি, তোকে ছাড়তে পারবো না। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর ছেড়ে দেবো। প্রথমত তোর বাবা মা মেয়েটার জীবনটা নষ্ট করছে, তারপর আবার তুই এগুলো বলছিস? তোর লজ্জা লাগে না? আর যাই হোক, ওটা তোর ভাইয়ের বউ। আমি যদি ওরা আর একটু ভালোভাবে দেখতাম তাহলে ওর ভাইয়ের বউ হতে পারতো না। তোর সব ফালতু কথা শোনার টাইম নেই। আমাকে ছাড়, ভালোই ভালো বলছি। পাশে থাকা মেয়েটা বলল, আয়ান বিবি তো বলছে একটু পর ছেড়ে দিবে, তারপরে এমন কথা বলছে কেন? শুধু শুধু নিজেকে ক্লান্ত করছো, চুপ করে বসে থাকো, তাহলে আর শরীরে ক্যালোরি নষ্ট হবে হবে না। তানিয়া জোরে জোরে হাসতে লাগলো। সাধারণ মানুষ যারা বস্তিতে থাকে তাদের বস্তির ছেলে বলে। আসলে এটা ভুল। যেসব মেয়েরা রাতে নাইট ক্লাবে নাচে আর এইসব বাজে ছেলেদের সাথে মিশে, তারা প্রকৃত বস্তির মেয়ে। আর সেই বস্তির মেয়ে নাকি আমাকে জ্ঞান দিচ্ছে। মেয়েটা রেগে গিয়ে তিশার সামনে এসে তিশার গায়ে হাত দিতে তিশা খুব জোরে মেয়েটার পেটে লাথি মারে। তিশার হাত বাঁধা ছিল কিন্তু পা খোলা ছিল। আয়ন মেয়েটাকে ধরে বলে, বেশি সাহস দেখাচ্ছিস? আমার বোনেকে হাত দিবি? কিছুক্ষণের মধ্যে আবার বলবো। তোকে বলছি না, তুমি কথা বলো না, আমার বোনের রাগ বেশি, ওর কাছে যেও না। বাবা যাওয়ার সময় অনেক কান্না করলো তানিয়াকে। বুক ছিঁড়ে যাচ্ছে তার। খুব বলতে ইচ্ছে করছিল তার যে আমাকে নিয়ে যাও, এরা খুব ভয়ঙ্কর। তার বাবা যাওয়ার পর তানিয়া কান্না করতে করতে ঘরে চলে গেল। আজকে তার ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার শাশুড়ি হঠাৎ করে বলে আজকে যেতে দিবে না, এত দূরের পথ পরে যাবে। এসব নিয়ম করতে হবে এমন কোনো কথা নেই। বাধ্য হয়ে তানিয়াকে রেখেই গেল তার বাবা। তানিয়ার শ্বশুর, তানিয়ার শাশুড়ি, তানিয়ার মা বাবা চলে যাওয়ার সাথে সাথে তানিয়া তাড়াতাড়ি তিশার কাছে আসলো। মিসেস তমা এসে তিশার হাত খুলে দিল। তিশার আগে খোপে চলে সেখান থেকে চলে আসলো। তানিয়া ঘরে গিয়ে দেখলো সে কাঁদছে। তিশা রেগে গিয়ে বলল, এখন কাঁদছো কেন? এখন কেঁদে কী হবে? ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। একটা সুযোগ ছিল তোমার, সেটাও শেষ। এখন আজীবন এখানে পচে মরো। তুমি বুঝবা না আমার অবস্থা। তোমার মা
আমার সৎমাকে 8,000 টাকা দিয়েছে, যাতে বাবা আমাকে নেওয়ার জন্য জোর করলে আমার সৎমা তাকে বাধা দেয়। হ্যাঁ, সব তোমার মার ইচ্ছেতেই মতো হচ্ছে। পচে মরার কথা বলছো? হ্যাঁ, পচে মরবে। করার কিছু নেই। 2 ভাই বোন নিয়ে বাবা মা নিজেই খেতে পারে না। তারপর কতগুলো টাকা ধার করছে। এর মধ্যে আমি এসব বলে আরো কষ্ট দেব? ছোট থেকে অঢেল টাকার মধ্যে বড় হয়েছো। অর্থের অভাব বুঝবা না। তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। এক ভাইকে বিয়ে করে আরেক ভাই নষ্টামি করছে। এই রকম পরিবার জীবনে দেখিনি। আমি তোমাদের পরিবারের মতো এত শিক্ষিত না। কিন্তু আমরা মানুষের কাতারে পড়ি। তোমরা পরিবারের মানুষ কাতারে পড়ে না। সব অসুস্থ। মানসিকভাবে সবগুলো অসুস্থ। রাতে সবাই খাবার খাচ্ছে, তানিয়া খায়নি। তিশা তানিয়ার জন্য খাবার নিয়ে এসেছে। তানিয়া কান্না করছিল। তিশাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না সে। তিশাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, কান্না করো কেন তুমি? তুমি কি কষ্ট পাচ্ছ? তানিয়া আর তিশা দুইজনে তাকালো। দেখলো ঈশান একা একা হেঁটে এসেছে, আর কথাগুলো সেই বলছে। তাদের দুইজনের সামনে হঠাৎ করে সে বিছানায় পড়ে গেল, সাথে সাথে ঘুমিয়ে গেল। দেখো তানিয়া, আমি এতদিন এখানে আছি, ততদিন তোমার কোনো ক্ষতি হতে দিব না, আর আয়ানকে তোমার কাছে আসতে দিব না। কিন্তু তারপর কি হবে জানি না, আর তারপরের কথা ভাবলে আমার ভয় হচ্ছে। মা এখানে আমাকে বেশি দিন থাকতে দেবে না। ছোট থেকে ওদের সব কর্মকাণ্ডের বিপক্ষে ছিলাম আমি, তাই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আলাদা রাখে আমাকে। তার আগেও একবার ঢাকা আমাকে মামার বাসায় রেখে এসেছিল। আমি চলে এসেছিলাম লজ্জার কথা। তারপরে তোমাকে বলতে হবে, তারপর সাবধান করার জন্য। একবার বাড়ির এক কাজের মেয়ের সাথে অসভ্যতামি করলো আয়ান। মেয়েটার কান্না করতে করতে সব বিচার দিল মায়ের কাছে। মা তার মান সম্মান বাঁচানোর জন্য মেয়েটাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বের করে দিল। তার উচিত ছিল আয়ানকে কঠিন শাস্তি দেওয়ার, কিন্তু সে তা করল না। মিসেস তমা তার 2 ছেলের বলতে অজ্ঞান। আয়ান ক্লাসে বসে নেশায় জড়িয়ে যায়। আমি যখন পড়ি, একদিন ওর ঘরে গিয়ে না বুঝে ওগুলো হাত দিই। ওর আগে আমাকে খুব মারে। মার খেতে খেতে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর মা ওকে কিছুই বলেনি। এটা পাপের সংসার। আমাকে তোমাকে দেখে রাখতে হবে। আমি আর এই জীবন নিয়ে ভাবি না, যা হবার হবে। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাস তিশা বাড়ি থেকে যায়নি। অনেক জোর করে হলেও ওকে ঢাকা পাঠাতে পারেনি তমা। প্রতিটি সময় তানিয়াকে দেখে রেখেছে। বর্তমানে তানিয়াকে আটকে রেখেছে মিসেস তমা। কয়েকদিন আগে তিশা প্রতিবেশীদের কাছে গিয়ে সবটা বলে দেয়। সেটা তম্মা শুনতে পেয়ে তানিয়াকে মেরে সাবধানে, যাতে করে বাইরে কারোর সামনে কিছু না বলতে পারে, আর মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। আর যখন প্রতিবেশীরা খোঁজ নিতে আসে, তখন তিশাকে ভুল প্রমাণ করে তানিয়া মিথ্যে বলে। আজকে তিশা একটু বাইরে গেছে, তানিয়া ঘরে। হঠাৎ আয়ান তানিয়ার ঘরে ঢুকে। তানিয়ার সাথে জোরাজুরি করলে ঈশান ঘরে ঢুকে পড়ে। ঈশানের চোখ লাল হয়ে যায়। আয়নের কাছে এসে আয়নকে অনেক জোরে মারে ঈশান। আয়ান নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেও পারল না। কি জানি কিভাবে সব শক্তি ওর উপর চলে এসেছে। মিসেস তমা সব শুনতে পেয়ে আয়ানকে বাঁচায়। আয়ানকে ঈশানের হাত থেকে ছাড়াতে ঈশান মেঝেতে পড়ে যায়। বাড়ি এসে তিশা সব শুনে অবাক হয় আর বলল, তারপরও ভালো তুমি বেঁচে গেছো। তানিয়া হেসে বলে, এভাবে আর কতদিন? 1 দিন 2 দিন, বিয়ে 3 মাস হয়ে গেল বাবাকে দেখি না। তুমি ঠিকই বলেছিল, এখানে পচে মরতে হবে আমাকে। তিশা কলেজ থেকে বারবার ফোনের আশায় এবার তাকে যেতে হবে। তিশা তানিয়াকে নিয়ে খুব ভয় পাচ্ছে, আবার রাগ হচ্ছে। সেদিন যদি চলে যেত, আজ এই দিন দেখতে হতো না। তিশা সব গুছিয়ে রাখছে। তানিয়া তিশার ঘরে এসে তিশার কাছে বসলো। হঠাৎ তিশা ঘরের দরজায় লাগিয়ে দিল। তানিয়া বেশ অবাক হলো। দরজা বন্ধ করে নিচ থেকে একটা ফোন বের করে তানিয়ার হাতে দিল। তানিয়া ফোন দেখে ভয় পেয়ে গেল। এ কি করছো? এটা আমার কাছে দিচ্ছ কেন? তোমার মা দেখলে আমার রেহাই নেই। দেখবে না, আলমারিতে লুকিয়ে রাখবে। কখনো খারাপ কিছু হলে সাথে সাথে আমাকে কল করবে। কিন্তু একবার দেখে ফেললে কি হতে পারে তোমার আমার ধারণার বাইরে। তারপরে এটা তোমার কাছে। তুমি অনেক বোকা। তুমি এখনও বুঝতে পারছো না তোমাকে আটকে রেখেছে। এখন যদি তোমাকে মেরে কোথাও ফেলে দেয়, তাহলে কেউ কিছু জানতে পারবে না। এরা অনেক ভয়ঙ্কর, বারবার বলছি। তোমাকে আগে সব কথা বলার সময় আমার ছিল না। আগে যদি এসব কিছু বলতে পারতাম, তাহলে তুমি চলে যেতে পারতে। তিশা যাওয়ার পর তানিয়া বেশিরভাগ সময় ভয়ে ভয়ে থাকে। বিশেষ করে তিশার দেওয়া মোবাইলটা নিয়ে তার ভয়ের মাত্রা আরও বেশি। তিশাকে দিয়ে আসতে আয়ান গেছে। ওখান থেকে 10 দিনের জন্য ইতালিতে গেছে ঘুরতে। ভাই এখন আয়ানকে নিয়ে ভয় কম। তিশা গিয়ে ফোন করে কথা বলছে তানিয়ার সাথে। যতক্ষণ কথা বলছে ততক্ষণ পর্যন্ত মিসেস তমা এক পলক অন্যদিকে তাকায়নি। এই ভেবে যদি তিশা কোনো বাজে বুদ্ধি শিখিয়ে দেয় তানিয়াকে, তানিয়া বোকা সহজ সরল মেয়ে, তা সে জানে। বিয়ের আগে সব খোঁজ নিয়েছে, কিন্তু তিশা তার সব বিপদ তিশাকে নিয়ে। নিজের মেয়ে কতটা চালাক আর কতটা ভয়ঙ্কর তা সে ভালো করে জানে। তাই তিশাকে নিয়ে সে কোনো রকম ঝুঁকি নিতে চায় না।
তানিয়ার বাবা বলেছিল মিসেস তমাকে তানিয়াকে যেন একটা বাটন ফোন দেয়। মিসেস তমা সোজা বলে দেয় তাদের বাড়ির বউরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, কারোর সাথে কথা বলার ইচ্ছে হলে বড়দের ফোন থেকে কথা বলবে। তাই তানিয়া বাবা প্রতিদিন নিয়ম করে একবার মিসেস তমার মোবাইলে ফোন করে মেয়ের সাথে কথা বলে। তানিয়া কান্না আটকাতে রাখতে চাইলেও পারে না, মাঝে মাঝে কান্না করে। কি হয়েছে জিজ্ঞাসা করলে মিসেস তমা বলে, বাচ্চা মানুষ তো আপনাকে ছাড়া থাকছে, তাই আপনার কথা মনে পড়লে কান্না করে। ঈশান আগের মতো তানিয়াকে দেখলে রিয়াক্ট করে না, এখন একটু একটু কথা বলে। একদিন মিসেস তমার কথায় কথায় বলে ফেলে আয়ান ঈশানকে একবার অনেক মারে। এরপর থেকে আয়ানকে ভয় পায় ঈশান। তবে যখন আয়ান বাড়িতে না থাকে তখন ঈশান অনেকটা স্বাভাবিক হয়ে যায়। আর এর প্রমাণ তানিয়া পেয়েছে, কারণ 2 দিন আগে তানিয়া প্রথম এই বাড়িতে এসে রান্না করে। এমনি সব কাজ করলেও রান্না করতো না। মিসেস তমা সব কাজ কাজের লোক দিয়ে করালো, রান্না নিজে করে। তানিয়া খেয়াল করলো আয়ান বাড়িতে না থাকলে তার সাথে খারাপ ব্যবহার করে না তেমন মিসেস তমা। যেহেতু এই বাড়ি এসে পড়ছে, ভাগ্যকে নিয়ম মেনে তানিয়া সব গুছিয়ে নিতে লাগলো। 2 দিন আগে যখন তমা রান্না করেছিল, তানিয়া ইচ্ছে করে গিয়ে বলে সে রান্না করতে চায়। মিসেস তমা গম্ভীরভাবে বলে, ভেবো না রান্না খারাপ হলে ঈশানের বাবা একদম খেতে পারে না, আর বাড়িতে যুদ্ধ শুরু যায়। তানিয়া শান্ত গলায় বলে, আমি পারবো, আপনি দিন আমাকে। সেই দিন তানিয়া তাদের গ্রামের কিছু রান্না করে। সব রান্না শেষ করে খাবার টেবিল রেখে রান্নাঘর পরিষ্কার করছিল তানিয়া। হঠাৎ তার শাশুড়ি ডেকে বলল। তানিয়া আসতে দেখলো তার শাশুড় খাবার তালুতে উঠে গেছে। মিসেস তমা তানিয়াকে ধমক দিয়ে বলল, কি রান্না করছো এসব? মুখে দিতেই খাবার তালুতে উঠে গেছে। এরকম জন্যই বললাম বেশি পাকামো করো না, অনেক বেশি বুঝো। হ্যাঁ, তানিয়ার শ্বশুর পানি খেতে খেতে বলল, খাবার খারাপ হলে এমন নাকি তমা? কবে থেকে এটা আবিষ্কার করলে? মিসেস তমা কিছু বলতে যাবে তার আগে ঈশান বলেছ, খাবারটা কি মজা, এটা খুব মজা, প্রতিদিন এই দুধ আর ওটস খেতে খুব মজা। মিসেস তমা ঈশানের কথা শুনে সম্পূর্ণ খেয়ালটা তার দিকে দিয়ে বলল, মজা হয়েছে? তোমার কাছে মজা লেগেছে? আর একটু দেই? ঈশান প্লেট এগিয়ে দিল। মিসেস তমা খুশি হয়ে ঈশানের প্লেটে খাবার তুলে দিচ্ছে। আর তানিয়ার শাশুড়ি বলল, আমিও তো বলতে চাচ্ছিলাম খাবারটা মজা হয়েছে। আর ঈশান বলে দিল, বাহ! মিসেস তমা তানিয়াকে বলল, বাসার সব কাজ অন্য লোক করবে, রান্না তুমি করবে এখন থেকে। তোমার রান্না ঈশানের ভালো লেগেছে। তানিয়া হঠাৎ বলে উঠল, প্রতিদিন ওই দুধ কলা আর গমগুলো কার ভালো লাগে? তোমার চোখ গরম করে তাকাতে তানিয়া রান্নাঘরে চলে গেল। রাতে তানিয়া বই পড়ছে। ঈশান এসে ঘরে বলল, খুব মজা করে রান্না করো তুমি। দাদু চলে যাওয়ার পর আজকে প্রথম এত মজার খাবার খেলাম। তুমি আমাকে প্রতিদিন মজার খাবার দিও। তানিয়া আবার বই নিয়ে বসলো। শান্ত কণ্ঠে বলল, দেবো, শর্ত আছে একটা। শর্ত? কি শর্ত? তানিয়া ঈশানের খুব কাছে গিয়ে বলল, একটা খুব গোপন কথা কানে কানে বলতে হবে। ঈশান ফিসফিস করে বলল, হ্যাঁ তুমি বলো। আমি কাউকে বলবো না। আয়ান আর ভয় পেলে চলবে না, এটাই আমার শর্ত। আয়নের কথা শুনতে ইরহান ঘাবড়ে যায়। ফিসফিস করে বলল, ও তো খুব খারাপ, খারাপ লোকদের ভয় পেয়ে হয়। ও খারাপ, কিন্তু তুমি তো ভালো। আর খারাপ লোকদের ভয় পেতে হয় না। তাই তোমাকে ভয় পেলে চলবে না। আর যদি তুমি ভয় পাও তাহলে আমি আর তোমাকে মজার খাবার রান্না করে দেবো না। ঠিক আছে ঠিক আছে, আমি আর ভয় পাবো না, ওকে? তানিয়া হেসে ফেলে, এই তো ভালো ছেলে। ঈশানকে আগে তানিয়ার যতটা অসহ্য লাগতো এখন ততটা ভালো লাগে। এভাবে এখন ঈশানের সাথে খুব ভালো বন্ধু হয়ে গেছে তানিয়া। তানিয়া শুয়ে আছে, হঠাৎ সেই মোবাইলটার কথা মনে পড়লো। ঈশানের দিকে দেখলো ও ঘুমাচ্ছে। আস্তে আস্তে আলমারি থেকে মোবাইলটা বের করে বারান্দায় গেল। দেখলো তিশা অনেকগুলো কল করেছিল। কল ব্যাক করে হ্যালো বলতে যাবে তার আগে পেছন থেকে কেউ তার মোবাইলটা টান মেরে নিয়ে গেল। সাথে সাথে তানিয়া আঁতকে উঠলো। তার বুক ধুকপুক করছে। ভয়ে ভয়ে পেছনে তাকাতে দেখলো মিসেস তমা। তমাকে দেখে কিছুক্ষণের জন্য তানিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তমা ভয়ঙ্কর কণ্ঠে জিজ্ঞাসা করল, কার সাথে কথা বলছিলে? তানিয়া চুপ করেছে। মিসেস তমা ধমক দিয়ে আবারও জিজ্ঞাসা করল, কি হলো, কার সাথে কথা বলছে? তমার মনে পড়ল মোবাইলটা তো তার কাছেই ছিল। মোবাইলটার স্ক্রিনে তাকিয়ে দেখলো তিশার নাম্বার। ফোনটা কেটে মোবাইলটা নিজের কাছে রেখে বলল, আচ্ছা তানিয়া বলো তো, তোমাকে এখানে কেউ মারে নাকি আমি তোমাকে দিয়ে সব কাজ করাই? গরিবের মেয়ে তুমি। এখানে কত সুখে আছো, নিজের বাড়িতে তো ভালো মন্দ খেতে পারতে না, আর এখানে এই এত বড় বাড়ির বউ। এটা ভালো না খারাপ? শুধু শুধু এইসব কাজ করে আমার মাথাটা গরম করো না। কথাগুলো বলে মোবাইলটা নিয়ে তমা চলে গেল। তা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। এতদিন এই মোবাইলটা নিয়ে লুকিয়ে বাবার সাথে কথা বলতো, এখন আর হবে না। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তা নিয়ে মনে মনে বলছে, গরিব ঘরের মেয়ে বলেই আষ্টেপৃষ্ঠে এভাবে চিপিয়ে খাচ্ছে। অন্য কেউ হলে এতদিন সব ফাঁস হয়ে যাবে। সে রাতে আর তানিয়ার ঘুম হলো না। সকালবেলা রান্না করছে তানিয়া, হঠাৎ কলিং বেল বেজে উঠল। তানিয়া দরজা খুলতে যাবে তার আগে মিসেস তমা ইশারা করে বারণ করলো যেতে। তানিয়া আবার রান্নাঘরে চলে গেল। মিসেস তমা দরজা খুলে দেখলো ডেলিভারি ম্যান অনেক বড় একটা বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মিসেস তমা কিছু বলার আগে ডেলিভারি ম্যান বলল, এটা কি মিসেস তানিয়ার ঠিকানা? ওনার জন্য একটা পার্সেল এসেছে। মিসেস তমা
প্রচণ্ড অবাক হয়ে গেছে। তানিয়ার নামে পার্সেল এসেছে শুনে বড় বাক্সটার দিকে তাকলো। শিওর পার্সেলটা এই ঠিকানায় এসেছে? ডেলিভারি ম্যান ঠিকানা দেখে বলল, ইয়েস ম্যাম। এই দেখুন ঠিকানা। হ্যাঁ তো ঠিকই তো। আচ্ছা পার্সেলটা আমাকে দাও। তানিয়া আমার ছেলে বউ। ওকে ম্যাম। ডেলিভারি ম্যান চলে যেতেই তমা বাড়ির দরজা বন্ধ করে দেয়। সবার ঘরে তানিয়াকে ডাকলো। হ্যাঁ মা, বিয়ের আগে প্রেম করছিলে তুমি? তানিয়া অবাক হয়ে বলল, না তো কেন? তোমার বাক্সের দিকে ইশারা করে বলল, তোমার জন্য কেউ এত বড় বাক্স করে কিছু পাঠিয়েছে। আচ্ছা মা, কেউ কিছু দিলে যে প্রেমিক দিয়েছে তা কিন্তু না। ওখানে যে পাঠিয়েছে লেখাই আছে, দেখলেই তো ঝামেলা সে। তোমার খেয়াল করে দেখলো আসলেই নাম আছে। তানিয়াকে ধমক দিয়ে বলল, বেশি পাকা পাকা কথা বলবে না। একদম আমার সাথে বাক্সটার কাছে গিয়ে দেখলো এটা তিশা পাঠিয়েছে। সন্দেহ হলো খুব তোমার। তিশা কি পাঠিয়েছে এটার জন্য? বাক্সটা তমা নিজেই খুলল। ভিতরে শাড়ি আর কিছু জুয়েলারি। মিসেস তমা একটা একটা করে সব খুলছে, প্রতিটি কোণা চেক করছে। তানিয়ার শ্বশুর তমার এইরকম কাজ দেখে বিরক্ত হয়ে বলল, কি শুরু করলো বলো তো? ওর জিনিস ওকে দাও। তমা তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, ওর সব কিছু এখান থেকে চেক করতে হবে। ও কাল কি করেছে জানো? কি করেছে? রাতে ওর ঘরের দরজা খোলা পেয়ে আমি ঘরে ঢুকে দেখি ওর কাছে মোবাইল। তানিয়ার হঠাৎ মনে পড়লো কালকে রাতে দরজা বন্ধ করতে একদম ভুলে গেছে। তার জন্য এসব হলো। তার জন্য মোবাইলটা নিয়ে গেল। তানিয়ার শ্বশুর তানিয়ার দিকে রাগি চোখে তাকায়। তানিয়া মাথা নিচু করে আছে। তানিয়ার শ্বশুর তাকে ধমক দিয়ে বলে, এত সাহস হয়ে গেছে? মেরে ঘরে বন্ধ করে রাখবো, সাবধান হয়ে যাও। মিসেস তমা কিছু বলল না। সন্দেহজনক কিছু নেই। বাক্সটা তানিয়াকে তার ঘরে নিয়ে যেতে বলল। তানিয়া ঘরে নিয়ে সব আবার দেখতে লাগলো। শাড়িগুলো দামি দামি। খুলে খুলে নিজের গায়ে জড়াচ্ছে তানিয়া। নিজের জুয়েলারির পিছনে একটা কিছু খুব ভালোভাবে লাগানো দেখলো। তানিয়া আগের বারের মতো কোনো ভুল করতে চায় না। তাই আগে দরজাটা বন্ধ করে এসে কাঁচি দিয়ে আস্তে আস্তে প্যাকেটটা খুলতে লাগলো। প্যাকেটটা খুলে তানিয়া অবাক হয়ে গেল। ভেতরে একটা মোবাইল, টাচ স্ক্রিন। মোবাইলটা দেখে তানিয়া হাত কেঁপে উঠল। মোবাইলটা খুলে দেখলো ভেতরে সিম কার্ড রেডি করা আছে। তানিয়া সব রেডি করে পাঠিয়েছে। তানিয়া খেয়াল করলো একটা ডায়েরি অ্যাপ। ভেতরে ঢুকলো একটা মেসেজ লেখা। কাল যখন মা তোমার ফোনের কথা জেনে যায় তখন আমি সব শুনেছি। মা লাইন কাটতে ভুলে গেছে, তাই আজকে সব পাঠালাম। ডেলিভারি ম্যানকে খুব রিকোয়েস্ট করে রাতের মধ্যে পাঠিয়েছি যাতে সকালে সব ঠিকঠাকভাবে পাও তুমি। চিন্তা করো না, আমি 500 টাকা রিচার্জ দিয়েছি। পরে আবার ফোন করে বলো। আর সাবধানে থাকো, আয়ান কিছুদিন পর দেশে ফিরবে। মেসেজটা পড়তে পড়তে হঠাৎ দরজা ধাক্কার আওয়াজ পেল তানিয়া। ভয়ে তার হাত পা কাঁপছে। তাড়াতাড়ি ফোনটা নিচে একটা শাড়ি দিয়ে মুড়িয়ে রেখে আর একটা শাড়ি নিজের গায়ে জড়িয়ে দরজা খুলল। দরজা খুলতে তমা হনান করে ঘরে ঢুকে আশেপাশে দেখতে লাগলো। রান্না দেখে, এতক্ষণ কি করছো? ঘরের মধ্যে কি করছিলে বলো? তানিয়া তোতলা তোতলা বলে, আমি তো শাড়ি পরে দেখছিলাম। এই যে এই দেখেন, কি সুন্দর লাগছে আমাকে। আগে কখনো এত সুন্দর শাড়ি পরেনি তো তাই। ঠিক আছে ঠিক আছে, এসব পরে দেখো, নিচে এসো। ঈশান খাবে, ওর খিদে পেয়েছে। আপনি যান, আমি সব ভাঁজ করে আসছি। তাড়াতাড়ি, 10 মিনিটের বেশি যাতে সময় লাগে না আগে। তানিয়া আবার দরজা বন্ধ করলো। কাপড়গুলো একটার পর একটা ভাঁজ করে আলমারিতে রাখলো। আর আলমারির পেছনের দিকে মোবাইলটা আস্তে করে ফেলে দিল। ওখানে কেউ সন্দেহ করবে না এই ভেবে। রান্না করতে করতে যখনই মোবাইলটার কথা ভাবছে তানিয়ার বেশ খুশি লাগছে। তোমার সবাই বসে মোবাইল টিপছে আর আড়ে আড়ে তানিয়ার দিকে যে দেখছে। তানিয়ার হাসি মুখ তার সুবিধার ঠেকছে না। মুচকি মুচকি হাসছে কেন? তানিয়ার সাথে সাথে হাসি বন্ধ করে দিয়ে মাথা নিচু করে বলল, শাড়ি আর গহনাগুলো খুব পছন্দ হয়েছে মা। আমার কথা মতো চলবে? আর বাবার বাড়ি কাউকে কিছু জানবে না, দেখবে? আরও দামি দামি সুন্দর সুন্দর শাড়ি দেবো। তানিয়া মনে মনে খুব হেসে বলল, বোকা মনে পাঠিয়ে দিলাম। তার মানে আমার হাসির কারণ বোঝেনি সে। হঠাৎ কলিং বেলের বেজে উঠল। তানিয়া দরজা খুলে দেখলো একটি মহিলা। তমা তানিয়াকে মহিলাটিকে নিয়ে ভেতরে আসতে বলল। মহিলাটি তমার বাড়ির কাজের জন্য এসেছে বলল তানিয়া। কিন্তু তানিয়ার বুঝতে বাকি নেই কেন এসেছে। আসলে তমা এবার নতুন একটা মেডিকেলে জয়েন করবে। বাড়িতে ঈশান আর তানিয়া একা থাকবে। তানিয়া যদি পালিয়ে যায় বা বাইরের কাউকে কিছু বলে দেয়, তাই এই প্ল্যান করে তমা। তমা মহিলাটির সাথে কথা বলে কালকে থেকে চলে আসতে বলল। এই মহিলা থাকবে এখন। বিকেলে সবাই ঘুমাচ্ছে। তানিয়া দরজা বন্ধ করলো। তিশা কল করলো। একবার রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলো তিশা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তিশা, সব ঠিকঠাক আছে? মা সন্দেহ করি না, কিচ্ছু বুঝতে পারিনি। আমি নিজেও তো বুঝিনি। যদি ওইদিকে চোখ না যেত তাহলে তো দেখতেই পেতাম না। কিন্তু তুমি এত তাড়াতাড়ি কীভাবে করলে? এখানে এসেই তোমার জন্য ফোন কিনেছিলাম, ভাবছিলাম কীভাবে কাটাবো, তাই ওসব কিনছি। যখন কালকে তুমি ধরা পড়ে গেলে তখনই পাঠানোর ব্যবস্থা করলাম। সেখানে খরচ হতো ১৫০ টাকা, সেখানে খরচ পড়েছে ১,০০০ টাকা। শুধু শুধু এত তাড়াহুড়ো করছো। তুমি কি জানো আয়ান দেশে ফিরবে? ও হ্যাঁ, ও কালকে আমাকে ফোন করেছিল। কথা হলো ২-১ দিনের মধ্যে আসবে। তাই বললাম তোমাকে। আমার কি মনে হয় জানো তো? এবার বোধহয় মা ওকে এই বাড়িতে রাখবে না। কেন? হঠাৎ তোমার এমন মনে হলো কেন? তানিয়া আর কথা বলতে পারল না। সন্ধ্যা হয়ে গেল। তাই নিচে থেকে তমা ডাকছে চা তৈরির জন্য। তিশা মামার বাসা থেকে পড়াশোনা করছে।
মিসেস তমার মতো না, একদমই তার ভাই। প্রচণ্ড সৎ আর কোমল মনের মানুষ। যখন শুনতে পায় একটা মেয়েকে ঠকিয়ে বিয়ের ব্যবস্থা করছে তমা, তখন রাগে ক্ষেপে যায় সে। আর তানিয়াকে তো তমা নেয়নি। আয়ান ওই বাড়িতে গেলেও তেমন দেখতে পারে না তাকে। তমার সাথে তো তার ভাইদের দেখা হয় না প্রায় 2 বছর। তানিয়ার শ্বশুরকেও দেখতে পারে না তিশার মামা জামাল শিকদার। সত্যি বলতে খুব কষ্ট করে আদরের বোন তমাকে ডাক্তার বানায়। নিজের জমি বিক্রি করে 10 লক্ষ টাকা সবটাই বোনের পিছনে খরচ করে। ডাক্তার হওয়ার পর তোমার পা মাটিতে পড়ে না। আকাশ সমান অহংকার তার। তারপর প্রেম করে বিয়ে করে আমান চৌধুরীকে বিয়ে করে ভাই এর অনুমতি ছাড়াই। তার পরেও কিচ্ছু বলেনি জামাল। কিন্তু পরে বুঝতে পারে তার বোন আর বোনের জামাই অহংকার অনেক। তিশার জন্মের পর যখন প্রথম তিশাকে তার কাছে রেখে যায়, তখন তিশাকে দেখে জামাল তক্ষুনি তার মনে হয় তিশা ভালো হবে। এই পরিবারের রক্ত তিশার শরীরে আসেনি। তখন থেকে তিশাকে নিজের কাছে রাখে সে। আয়নকে একদম পছন্দ না। এবার জামাল শিকদারের ছোট মেয়ে সাথে অনেক অসভ্যতামি করছে। ওই দিন জামাল শিকদার ছাড়েনি। এমন মার মেরেছে 2 দিন পর্যন্ত ভর্তি ছিল মেডিকেলে। আয়ানও ভয়ে তেমন কথা বলে না তার সাথে। যখন মিসেস তমার ভাই জামাল আয়ানকে মারে, তখন খুব ক্ষিপ্ত হয়ে ভাইকে কথা শোনাতে যায় মিসেস তমা। জামাল শিকদারও সেই দিন ছেড়ে কথা বলেনি। ইচ্ছে মতো ধুইয়েছে তমাকে। ভাইয়ের অপমান খুব গায়ে লাগে তার। এরপর থেকে ভাইয়ের সাথে কথা বলে না। জামাল শিকদারের 1 ছেলে 2 মেয়ে। বড় ছেলে নূর মোহাম্মদ, সবাই নূর বলে ডাকে, বেশ ধার্মিক। আর মেয়ে নুহা। নুহার সাথে অসভ্যতামি করছিল আয়ান। মেয়েটা মাদ্রাসায় পড়ে, সব থেকে পর্দা করে থাকে, কখনো কোনো ছেলের সামনে যায় না। তিশা সবসময় বোরকা পরে, কখনো বোরকা ছাড়া বের হয় না। আয়ন এই বাড়িতে আসে, এটা নুহা একদম পছন্দ করে না। আর নুহার সাথে তো লেগেই যায়। নূর ব্যবসা করছে, নিজের বিশাল ব্যবসা। গায়ে বেশ চুপচাপ স্বভাবের, গায়ের রং বেশ ফর্সা, গাল ভর্তি চাপদারি। জামাল শেখদের স্ত্রী মাবিয়া বেগম। ছেলে মেয়েকে সব আদর্শ তার শেখানো। তিশার খুব আফসোস হয় মাঝে মাঝে, কেন যে এই লোকটার গর্ভে না হয়ে ওই তমার পেটে হয়েছে। ছোট্ট থেকে তিশার বেশিরভাগ সময় এই বাড়িতে কেটেছে। সকাল থেকে মিসেস তমা অনেক আয়োজন করছে, সব রান্না করছে তানিয়া। আয়ন চৌধুরী লোকটা তানিয়ার সাথে খারাপ করলো তমার অনেক কাজ তার পছন্দ। সকাল সকাল এত আয়োজন দেখে পেপার পড়তে পড়তে বলল, যেমন আয়োজন করছো মনে হচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছ। আজকে জামাই আসবে, আরও তো 1 বছর বা 1 মাস পরে আসছে, যে এত খাবার রান্না করতে পারে। কোনো মহান কাজ করেও আসছে না, ঘুরতে গিয়েছিল সেখান থেকে আসছে, তাহলে এত আয়োজন কিসের? আর ভালো কথা, ওর জন্য এসব না করে বরং অন্য কিছুর ব্যবস্থা করছো। বুঝতেই পারছো কিসের কথা বলছি। আয়ন চৌধুরী এসব কথায় তোমার রাগ হলো না? রাগ হলো তানিয়ার সামনে বলছে তাই। বিরক্ত হয়ে বলল, তোমাকে এত বেশি কথা বলতে হবে না। আমার ছেলের জন্য আমার যা ভালো মনে হয় তাই করব। তানিয়া এতক্ষণ কিছু না বুঝলো, এখন বুঝতে পারছে যে আয়ান আসবে। দুপুরের দিকে আয়ান বাড়ি ফিরল, সাথে নতুন একটা মেয়ে। তানিয়া দূরে দাঁড়িয়ে দেখছে। তানিয়া বেশ অবাক হয়ে দেখছে। আয়ানকে অনেক চেঞ্জ লাগছে। সাদা শার্ট পরা, চুলগুলো এলোমেলো না, তার পাশে মেয়েটা একটা পাতলা শাড়ি পরা, দেখতে খুব ভদ্র মনে হচ্ছে। তানিয়া মনে মনে বলল, ওর সাথে এত ভদ্র শান্ত মেয়ে কোথা থেকে আসলো? আয়ান মেয়েটার হাত ধরে বলল, মা, ওকে আমি বিয়ে করব। মেয়েটা এসে তোমার পায়ে সালাম করলো। আয়ান হাসি মুখে করে তানিয়ার দিকে এগিয়ে তানিয়ার 2 হাত কাঁধে হাত রেখে বলল, দিশু, এটা হচ্ছে আমার ভাবি, মায়ের সমতুল্য ভাবি আমার। আমার ভাবি তোমার মতো বেশ ভদ্র, বুঝেছো? মেয়েটা এসে তানিয়ার পায়ে সালাম করলো। তানিয়ার সব কিছু সন্দেহ লাগছে। মনে মনে বলল, বিষয়টা তাড়াতাড়ি তিশাকে জানাতে হবে। আচ্ছা, আয়ান কি তিশার ওই দিক দিয়ে আসেনি? তিশা তো এতক্ষণ মার ফোনে কল করার কথা ছিল, নিশ্চয় ওখান দিয়ে আসেনি। মিসেস তমা আয়ানের হাত ধরে টেনে দূরে নিয়ে গিয়ে বলল, কোথা থেকে এনেছো এই মেয়েকে? মেয়ে জানে তোমার সম্পর্কে? এই মেয়ে তো তোমার সাথে আসার কথা না, গিয়েছিলে ইতালিতে, কিন্তু এই মেয়ে তো আমাদের দেশে। আয়ান হেসে বলল, আমি ইতালি যাইনি, দেশেই ছিলাম। আর তোমরা কি মনে হয় আমার সম্পর্কে জানলে এই মেয়ে জীবনে পড়তো? সেটাই তো মনে হচ্ছে। এত কিছু বুঝি না মা, এই মেয়েকে বিয়ে করব। ওর ভাই বোন কেউ নেই, বাবার একমাত্র মেয়ে। বাবা আমেরিকায় থাকে, একটা প্রেম করছিল, ছেলেটা নাকি কী কারণে ব্রেকআপ করছে, দেখছই তো। খুব প্রাচীন টাইপের মেয়ে। এই ব্রেকআপ নিয়ে তার কী যে কষ্ট। আমার সাথে দেখা হয় একটা রেস্টুরেন্টে, মামার বাসা থেকে বের হয়ে যখন খেতে যাই, তখন দেখে ভালো লাগে, একটু খোঁচা মারতে সব কথা ফরফর করে বেরিয়ে বলে। এই জন্য আর ইতালি যাইনি, সোজা ওদের বাসায় বসে ওরে পটাইছি। তোমার এই যেই স্বামী, আমি জানি সব সম্পত্তি ঈশান আর তিশার নামে দিবে, তাই এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। একবার ওকে বিয়ে করতে পারলে ওর বাবার সব সম্পত্তি আমার। আর তানিয়াকে ভালোভাবে বরণ করব, যাতে দিয়ে কিছু জানতে না পারে। দিয়ে যদি কিছু জানতে পারে বিয়ের আগে, আমি কিন্তু তানিয়াকে খুন করে ফেলবো। মিসে অনেক চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, ও কিছু জানতে পারবে না, কিন্তু বিয়ের পর যদি এই মেয়ে তোর সম্পর্কে জানে, তাহলে কি হবে বুঝতে পেরেছিস? ওর বাবা তোর কি অবস্থা করবে? কিছুই পারবে না। ওর
ওরে একবার ইমোশনাল বানায় ফেলো, ওই ওর বাবার হাত থেকে আমাকে বাঁচাবে। ঠিক আছে, শোনো, তুই ওকে তানিয়ার ঘরে পাঠা। তানিয়ার সাথে একটা নতুন লোক রেখেছি, সে এসে তোর ঘরটা পরিষ্কার করে দেবে। তোর ঘরের যে অবস্থা, ওকে কোনোভাবেই নেওয়া যাবে না। তানিয়া ঘরে নেওয়ার আগে তুমি তানিয়াকে সব বলে দাও। তানিয়া এক ধ্যানে তাকিয়ে থেকে মেটা তোমার ডাকে তার হুঁশ ফিরে তোমার কাছে ডেকে বলল, ওকে তোমার সাথে তোমার ঘরে নিয়ে যাও। আর ও যাতে কিছু জানতে না পারে। ও যদি কিছু জানে তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হবে। তানিয়া মাথা নেড়ে দিয়াকে নিয়ে চলে যায়। মেয়েটা আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে আর তানিয়া মেয়েটার দিকে তাকিয়ে আছে। তানিয়া এমনভাবে তাকিয়ে থাকা দেখে মেয়েটা বলল, এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? আরে না না, তুমি অনেক সুন্দর তাই দেখছিলাম। আচ্ছা তোমার বাড়ি কই? আর আয়ানের সাথে কীভাবে পড়ছে? আমার বাসা ঢাকায়। আয়ানের সাথে তো একটা রেস্টুরেন্টে পড়ছে। জানেন লোকটা আমার জন্য কিনা করছে। আমার মন খারাপের জন্য ইতালি যায়নি। ৩ মাস আগে আমার একটা প্রথম প্রেম আমাকে ছেড়ে চলে যায়। কত ছেলে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল, কারো ব্যবহার বা কারো কথাই আমার ভালো লাগেনি। কিন্তু ও আমাকে ৫ দিনে যেই ভালোবাসা দিয়েছে তাতে আমি ২ বছরের প্রেম ভুলে গেছি। মানুষ এত ভালো, এমন একটা মানুষ পেয়ে আমার ভাগ্যের প্রশংসা করতে হয়। তা নিয়ে সব বুঝতে পারল। নতুন মহিলাটা এসে আয়নের ঘর পরিষ্কার করে দিল। আয়ান দিয়াকে উম নিজে দেখালো। তারপর দিয়াকে অন্য রুমে থাকতে দিল। রাতে আমান চৌধুরী এসে এসব শুনে রেগে গেল। কিন্তু তোমার জন্য কিছু বলতে পারল না। রাতে সবার কাজ শেষ করে রুমে গেল তানিয়া। ঈশান আগেই ঘুমিয়ে গেছে। বারান্দায় গিয়ে তিশাকে ফোন করে সব বলল। তিশা চিন্তিত হয়ে বলে, একবার বিয়েটা হয়ে গেলে মেয়েটার জীবন শেষ। যে করে হোক বিয়েটা আটকাতে হবে। তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে সব বলে দাও। তুমি চেনো না তোমার ভাইকে? আমাকে বারবার বলে রেখেছে কিছু না বলতে, তাহলে অন্য কিছু করতে হবে। কি? কোনো বুদ্ধি? হ্যাঁ। সকালে উঠে সবাই খেতে বসছে। হঠাৎ আয়ান বলল, বিয়ে ২ দিনের মধ্যে হবে। দিয়ে অবাক হয়ে বলল, বাবাকে আসতে দিবে তো? বাবা বলেছে পরের সপ্তাহে এসে তোমার সাথে কথা বলবে। আয়ান ধমক দিয়ে বলে, আমি বলছি তো ২ দিনের মধ্যে হবে। দিয়া অবাক হয়ে বলল, আয়নের এমন ব্যবহার দেখে। ছলছল চোখে বলল, তুমি এমন করছো কেন? এভাবে কথা বলছো কেন? আরে আরে, পাগল কাঁদছো কেন? আমার কিছুদিন পরে একটা কাজের জন্য বাইরে যেতে হবে, তাই তোমাকে নিয়ে যাবো, এই জন্য বললাম। তুমি কান্না করো না প্লিজ। দিয়া আয়নের গালে একটা একসাথে ৪টা থাপ্পড় মেরেছে। সব কয়টা থাপ্পড়ের দাগ আয়নের গালে এখনো বিদ্যমান। মিসেস তমা দিয়াকে ধমক দিয়ে বলল, কত বড় সাহস তোমার! আমার ছেলেকে মারলে? চুপ, অসভ্য মহিলা! আপনাদের মতো মানুষের জন্য মেয়েদের জীবন নষ্ট হচ্ছে। আর এটা ছেলে? এটা তো একটা কাপুরুষ। এইসব ছেলেদের রাস্তায় ফেলে মরা উচিত। আমান সাহেব মেয়েটার দিকে তাকিয়ে বলছো, কিন্তু তুমি তো আয়ানকে ভালোবেসে এই বাড়ি এসেছিলে। তাহলে এখন এসব বলছো কেন? আগে জানতাম না ওর আসল রূপ, এখন জানলাম এসব বলছি। দিয়ে পেছন থেকে আয়নের মোবাইল বের করে আয়ন এবং তমা দুজনের অবাক হয়ে গেল। তুমি আমার মোবাইল কেন ধরেছো? কেন আমার অনুমতি ছাড়া আমার মোবাইল চেক করেছো? তোমার এত সাহস? এই চুপ, গলা নামিয়ে কথা বল। আপনার ছেলের ফোনে হাজারো মেয়ের বাজে বাজে ছবি। আর কিছু বললাম না। দিয়ে আয়নার দিকে এগিয়ে বলল, তোমাকে ভালোবেসেছিলাম তাই ছেড়ে দিলাম, ভেবো না একবারে ছেড়ে দেবে। তোমাকে চোখে চোখে রাখলাম। আমার সামনে কখনো অন্য কোনো মেয়ে নিয়ে পড়লে তোমার জীবন ওখানেই শেষ। কথাটা মাথায় রেখো। দিয়ে তানিয়ার কাছে বিদায় নিয়ে চলে গেল। আয়ন রেগে একটা ফুলদানি ভেঙে ফেলেছে। তানিয়া মনে মনে সেই হাসছে। তার কি যে খুশি লাগছে সে বলতে বোঝাতে পারবে না। আসলে এইসব বুদ্ধি তিশার। তার বুদ্ধি অনুযায়ী কাজ করছে তানিয়া। তিশা আয়নের ফোনের পাসওয়ার্ড জানতো। তানিয়াকে সে বলে আয়নের ফোনের পাসওয়ার্ড দিয়ে দিয়াকে দিতে। আর সে দিয়েছে। এটার জন্য দিয়া কাউকে না বলে। এতেই কাজ হয়ে গেছে। আমান চৌধুরী বলল, পাপ ঢাকা থাকে না। পাপ সবার সামনে একদিন আসে। একদিন না একদিন আসবে। প্রখণ্ড রৌদ্রে পুড়ে বাড়ি ফিরছে নূর। জামাল শিকদারে ছোট মেয়ে ফাতেমা বেরিয়ে ভাইকে এক গ্লাস পানি দিতে যাবে। তার আগে তিশা পানিটা নিয়ে নিজের গেল নূরের কাছে। নূর তিশার দিশে একবার তাকিয়ে পানিটা নিয়ে বলল, একটু মাকে ডেকে দে তো। মামি তো বাড়ি নেই। নূর আর মাদ্রাসা গেছে। ও, তাহলে ফাতেমাকে ডেকে দে। আমাকে বললে কি হয়েছে? কখন থেকে একে ডেকে দে ওকে ডেকে দে বলছো? আমাকে বলো, খিদে পেয়েছে, ভাত দে। দে ভাত দে। মামি তো রান্না রেখে যায়নি। এই জন্য তো তোকে বলিনি। এখন বললাম, এখন দে ভাত এনে দে। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, আমি দেখছি। সবসময় ২ লাইন বেশি বোঝো, পাকা মেয়ে। ফাতেমাকে দিয়ে নিচ থেকে আমিনা আন্টি থেকে ভাত আনাবো। আম্মু বলে গেছিল আসতে দেরি হলে ওখান থেকে এনে খেতে, তাই তো ফাতেমাকে ডেকেছি। তিশা মাথা চুলকাতে চুলকাতে বলল, আচ্ছা আমি ওকে পাঠাচ্ছি। শোন, তোর ভাইয়ের খবর জানিস? কার? আয়ানের? হ্যাঁ, একটা ভোলা ভালা মেয়ের সাথে নাকি বাটপাড়ি করতে গিয়েছিল। মেয়েটা সব ধরে ফেলেছে। কখন হয়েছে এই কাজ? বিকেলেই। আমাকে আঙ্কেল ফোন করে বলল। বাবা ফোন করেছিল তোমাকে? হ্যাঁ। তিশার খুশিতে নাচতে ইচ্ছা করছে। ঘরে গিয়ে তানিয়াকে ফোন করতে যাবে, ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল। মনে মনে বলল, এখন আর ফোন করার দরকার নেই। ও ফ্রি হলে সময় বুঝে দিবে। তার চেয়ে ভালো মাকে ফোন করে যাক, দেখি তার আদরের ছেলে নিয়ে তার কি মতামত। নিশ্চয় দিয়া মেয়েটাকে তাকে ধুয়ে গেছে। মিসেস তমা চোখ মুখ রাগে লাল হয়ে সোফায় বসে আছে।
ফোন বাজতে বাজতে ফোনের দিকে তাকালো, দেখলো তিশা কল করেছে। এমনিতে মেজাজ খারাপ, তার উপর তিশার ফোন দেখে সব বুঝতে বাকি নেই। তিশা সব শুনেছে আর এখন গা পোড়ানো কথা বলার জন্য ফোন করছে। তিশার ফোনটা কেটে দিল সে। তিশা হার মানছে না, বারবার ফোন করেছে, চারতমা বারবার কাটছে। তিশা বিরক্ত হলো। আমান চৌধুরী মোবাইলে কল দিল। সে ফোন ধরতে তিশা বলল, মার ফোনে কি আগুন লেগেছে? বারবার কেটে দিচ্ছে কেন? ফোন না রে মা, মনে আগুন লেগেছে, মনে। আমান চৌধুরীর দিকে আগুন চোখে তাকিয়ে আছে তমা। না পারছে কিছু বলতে, না পারছে কিচ্ছু। শুনলাম বাড়িতে কি যেন হয়েছে। হ্যাঁ, গুণধর ছেলের গুণের কামাল দেখেছে আর কি। বাদ দে, পরে কথা হবে, এখন বাইরে যেতে হবে, রাখিবা। আয়ান জোরে তানিয়ার হাত ধরে বলল, তুই কিছু করেছিস? আমার বারবার সন্দেহ হচ্ছে তুই কিছু করেছিস। কি করছিস বল, সত্যি করে বল, তাহলে আজকে মেরে তোকে শেষ করে দিব। তমা আয়ানকে ছাড়িয়ে তানিয়ার দিকে তাকিয়ে বলল, ওর সাথে এমন কেন করছো? আমার মনে হয় না ও কিছু করছে, কারণ ওর এত সাহস হয়নি। আমি বারণ করার পরে কিছু করার সাহস পাবে। তুমি মেয়েটাকে চেনো। মেয়েটা যতটা বোকা ভেবেছে ততটা বোকা না। দেখেছো তোমার ফোন চেক করেছো, সেটাও তুমি জানোই না। কিন্তু মা, ও আমার পাসওয়ার্ড জানবে? কোনো মতেই না। আমার মনে হচ্ছে যখন তুমি ওয়াশরুমে খানিকক্ষণের জন্য বাইরে গেছো তখন এই কাজ করেছে। হয়তো ফোনের লক খোলা ছিল। তুমি দেখো, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যেভাবেই হোক এর প্রতিশোধ নিব আমি। দরকার নেই, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। আর তমা একবার আমান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মনে রেখো তুমি একা, তোমার পাশে কেউ নেই, বুঝেছো? তাই সাবধানে চলো। রাত 2টো বাজে। হঠাৎ ঈশান কেমন করে উঠছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। তা নিয়ে অনেকবার বুকে হাত বুলিয়ে দিচ্ছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না। শেষে কোনো দিক না পেয়ে তাড়াতাড়ি গিয়ে সবাইকে ডেকে আনলো। মিসেস তমা এসে ঈশানকে একটা ইঞ্জেকশন দিতে ঈশান শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তা নিয়ে কান্না করে দিয়ে ঈশানের এমন অবস্থা দেখে লোকটাকে স্বামী হিসেবে না মানতে পারলেও ভালো বন্ধু তার। আর তার সাথে তানিয়ার সারাটা সময় কাটে। আমান চৌধুরী ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তুমি? আর তোমার ওই ছেলের জন্য আমার ছেলেটার আজকে এমন হলো। কতবার বলছি সারাদিন বাড়ির মধ্যে এত চেঁচামেচি করো না, শোনো না তো? এখন দেখো ছেলেটার কি অবস্থা। মিসেস তমা মাথা নিচু করে চলে গেল ঘর থেকে। তানিয়া ঈশানের পাশে গিয়ে বলল। আমান চৌধুরী উঠে বলল, চিন্তা নেই, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আমান চৌধুরী চলে যাওয়ার পর তানিয়া দরজা বন্ধ করার অনেকক্ষণ পর তিশান মাথায় হাত বুলিয়ে তারপর শুয়ে শুয়ে বলল, ছোটবেলায় এমন বিরক্তিকর ছিল না আয়ান তার বাবার কাছে। যখন দেখে দুই ছেলের এক ছেলে স্বাভাবিক না, তখন আমান চৌধুরীর সব ভরসা ছিল আয়ানের উপর। আয়ান যখন খারাপ কাজে নেশায় জড়াচ্ছিল তখন সে নিজেও কিছু বলেনি ছেলেকে, কষ্ট পাবে বলে। আর আমান চৌধুরীর থেকে লুকিয়েছে। যখন আমান চৌধুরী জানতে পারে তখন সে আয়ানকে প্রচণ্ড মারে। আর সেই মায়ের ছাড়াতে গিয়ে তোমার নিজের স্বামী গালে থাপ্পড় মারে। এরপর থেকে আয়ানকে দেখতে পারে না আমান চৌধুরী। সকালে সবাই বসে নাস্তা খাচ্ছে, দরজা খোলা। হঠাৎ করে কারো আগমন হলো। দরজার দিকে তাকিয়ে গেছে। তানিয়া অবাক হয়ে গেল, তার চোখ থেকে পানি পড়ছে। সে দৌড়ে দরজার কাছে দেয়, তার বাবাকে জড়িয়ে ধরে। তানিয়া বাবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে আর ওর বাবা সান্ত্বনা দিচ্ছে। মিসেস তমা আর আমান চৌধুরী পায়ে ধরা বাকি, এখনো বাকি সব করেছে আর বলেছে একবার তানিয়াকে বাড়ি নিয়ে যান। কিছুতেই রাজি হচ্ছে না তারা। তানিয়া মিসেস তমাকে তার রুমে নিয়ে গেল। মা, আমি কাউকে কিছু বলবো না, একটা কথাও মুখ থেকে বের করবো না। আমি কথা দিচ্ছি, প্লিজ আমাকে একটা বার যেতে দেন, খুব তাড়াতাড়ি চলে আসবো। তমা অন্যদিকে তাকে বলে, দরকার নেই, তোমাকে এত বিশ্বাস আমি করি না, একবার যেতে দিন না, আর কখনো যেতে চাইবো না। তমা অনেকক্ষণ ভেবে বলল, আমি যদি শুনেছি তুমি কিছু বলেছো তাহলে খুব খারাপ হবে। আমি কিচ্ছু বলবো না, কথা দিলাম আপনাকে। কিন্তু মা, ঈশানকে না নিয়ে গেলে তো গ্রামের লোক খারাপ বলবে। এখন বিয়ের পরে একবারও যায়নি ওখানে। বলে দিবে ঈশান ওইসব বাড়িতে থাকতে পারে না, আর না হলে বলবে সে কাজের জন্য বাইরে গেছে। তানিয়া মাথা নিচু করে মাথা নাড়ল। তানিয়ার বাবা অনেকবার বলল আমান চৌধুরীকে, কিন্তু ঈশানকে নিতে তারা বারণ করলো। তানিয়া যখন রেডি হচ্ছে ঈশান ঘরে বসে দেখছে তানিয়া তিশার দেওয়া একটা শাড়ি পরছে, উপরে বোরকা পরবে, তারপর বাবার বাড়ি যাবে, সেই খুশিতে শাড়ি পরছে। ঈশান হঠাৎ বলল, তোমাকে খুব সুন্দর লাগছে, কোথাও কি যাবে তুমি? তানিয়া আয়না থেকে মুখ সারিয়ে ঈশানের দিকে তাকালো। হ্যাঁ, আমার বাড়ি যাব, তোমাকে তো আমার ভালো লাগে না, আমাকে নিয়ে যাও, আমি তোমাকে কোনো বিরক্ত করবো না, আমার একা একা ভালো লাগবে না। তানিয়া ঈশানের দিকে এগিয়ে ঈশানের গালে হাত দিয়ে বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি মন খারাপ করবে না, আমি ফোন করে তোমার সাথে কথা বলবো। তা মানলাম, কিন্তু আমি খাবো কি? তোমার মজার মজার খাবার ছাড়া অন্য কেউ খাবার দিলে খেতে ইচ্ছে করে না। আমি তোমার পছন্দের সব খাবার রান্না করে ফ্রিজে রেখে দেবো, মা গরম করে দিবে। তানিয়ার কথা শুনে ঈশানের চোখ ছলছল করে উঠলো। তানিয়ার দিকে তাকে বলল, তুমি কত ভালো, আমি মার থেকে তোমাকে বেশি ভালোবাসি, তুমি অনেক ভালো। ভালোবাসি কথাটা শোনার পর তানিয়ার মুখটা কালো হয়ে গেল। মলিন চোখে তাকালো ঈশানের দিকে। তানিয়া তিশার দেওয়া মোবাইলটা একবার ব্যাগে রেখে আর একবার নিজের কাছে রাখলো। যখন ঘর থেকে বের হলো তখন দেখলো ঈশান প্রচণ্ড মন খারাপ। তানিয়া ঈশানের কাছে গিয়ে বলল, ঠিক হয়ে আছে, যাব না। ঈশান নিচের দিকে তাকিয়ে নিল।
হঠাৎ তানিয়ার এই কথা শুনে মাথা উঁচু করে তাকাতে বলে, কেন যাবে না? তোমাকে এভাবে মন মরা রেখে কিভাবে যাই? ভেবেছিলাম তুমি বলবে আমি যেন তাড়াতাড়ি চলে আসি আর আমাকে তুমি হাসি মুখে বিদায় দেবে, কিন্তু তা না। তুমি মুখ কালো করে বসে আছো, তোমার মন খারাপ। আচ্ছা, আমি মন খারাপ করবো না, তুমি যাও আর তাড়াতাড়ি এসো। সত্যি তো মন খারাপ করবে না? হ্যাঁ, ঠিক আছে, আসি নিচে। আমি তোমার হাসি মুখ দেখে তারপর যাব। ঈশান নিচে যেতে রাজি হলো। ঈশানকে নিয়ে বের হওয়ার সময় তমা ঘরে এলো। এসে তানিয়ার ব্যাগটা এলোমেলো করতে লাগলো। মনে হচ্ছে কে যেন খুঁজছে। সব কিছু দেখার পর তানিয়া বলল, এইগুলো আবার গোছাও। আর ওকে নিয়ে যাচ্ছ, ওকে একদম নিচে নেবে না। ঈশান, তুমি গিয়ে বসো, মা খাবার নিয়ে আসছে। তানিয়া বসে বসে আবার সব গোছালো। মনে বলল, নিশ্চয়ই মোবাইল বা অন্য কিছু জাতীয় কিছু আছে, রেখে সেটা করছে। ভাগ্যিস মোবাইলটা ব্যাগে রাখেনি। তানিয়া আবার ব্যাগ গুছিয়ে ঈশানকে বিদায় জানিয়ে নিচে গেল। নিচে তানিয়ার বাবা দাঁড়িয়েছিল, তানিয়াকে নিয়ে বের হবে। বের হওয়ার সময় পই পই করে বলেছে মিসেস তমা, তার কথার বাইরে কোনো ভুল যেন না হয়। বিয়ে 4 মাস হয়েছে, তানিয়া আজ প্রথম এই বাড়ি থেকে বের হলো। বাড়িটা থেকে বের হয়ে নিজেকে মুক্ত পাখির মনে হলো। পাশে উঠে জানলার পাশের সিটে বসে বাইরের সব কিছু চোখ বলেছে। হঠাৎ মনে পড়লো তিশার কথা, ওকে জানানো ফোনটা। এইভাবে ফোনটা বের করলো। মেয়ের হাতে দামি ফোন দেখে তানিয়ার বাবা বলে উঠলো, কে দিয়েছেন মা? ঈশান দিয়েছে। এত সুন্দর মোবাইল? তানিয়ার বাবার হাতের ফোনটা দিয়ে বলে, না বাবা, আমার ননদ তিশা দিয়েছে। মেয়েটা অনেক ভালো, ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার জন্য কিনা করেছে। মেয়েটা বড্ড ভালো মেয়ে। এই যুগে প্রতিটা ঘরে ঘরে এমন প্রতিটি জায়গায় ওর মতো মেয়ে দরকার। তানিয়ার বাবা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, ঋণ মানে? কেন রে মা? কিছু হয়েছিল ওই বাড়িতে? তোকে কেউ কিছু বলছে? তানিয়া জিভ কেটে মনে বললো, ইস, কি বলতে কি বলে ফেললাম। কি রে মা, কি হয়েছে বল আমাকে। ওরা কিছু বলেছে, বকেছে? এমন কিছু করলে এই বাড়িতে তোর আর আসতে হবে না। তুমি যে কি ভাবো, তোমাকে দেখে মনে হয় আমি অসুখে আছি? আমাকে ওরা কোনো কাজ করতে দেয় না, রান্না বাদে। আগে তো রান্নাও করতাম না, কিন্তু হঠাৎ একদিন রান্না করলাম আর তোমার জামাইয়ের খুব পছন্দ হলো। এরপর থেকে শুধু রান্নাটাই আমি করি। আমার শাশুড়ি তো আমাকে অনেক ভালোবাসে। তোকে নিয়ে খুব চিন্তায় থাকি আমি, জানিস। আমার ওদের খুব সন্দেহ হয়। বিয়ের কোনো নিয়ম পালন করলো না, জামাইকে একবার আমাদের বাড়িতে আসতে দিল না। এমনকি আমি গেলাম, আমার সাথে একবারও দেখা করলো না। আরে বাবা, বিয়ের পর যাইনি কেন জানো? তোমার ভালোর জন্য। ওরা গেলে তোমার অনেক খরচা হতো, এই জন্য আমার শ্বশুর বলেছে তোমাকে এত খরচ করানোর দরকার নেই। আর তুমি যখন গেলেও তো বাড়িতে ছিল না, বাইরে ছিল, কিভাবে দেখা করবে? আর আসলেও তোমার ভালো বাজার করতে হবে, এতে তোমার পরে চলতে কষ্ট হবে, এই জন্য মা ওকে আনতে দেয়নি। তারপরে গ্রামের লোকের মুখ কিভাবে চলে জানিস তো, কত কথা আড়ালে বলবে। আমাকে দেখলেই ওরা বুঝবে আমি কত সুখে আছি, কোনো কথা বলার সুযোগ পাবে না। এই রে, তোমার সাথে কথা বলতে বলতে তিশাকে ফোন করতে বলেছে, দাঁড়াও ওকে একবার ফোন দেই। একবার কল করার পরে তিশা কল ব্যাক করলো। শোনো তিশা, আমি বাবার বাড়ি যাচ্ছি। সে কি, মা যেতে দিচ্ছে? হ্যাঁ। কেন যেতে দিবে না বলো? একটু বলতে যেতে সন্দেহ হলো। তিশার সন্দেহ হলো তানিয়াকে। তানিয়া, তোমার পাশে কি তোমার বাবা? তোমার কথা কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, তোমাকে আমি বাড়ি গিয়ে ফোন করবো। আর তুমি বাড়িতে ফোন করে ভুললেও বলো না তুমি আমার বাড়ি আসার কথা জানো। ঠিক আছে, সাবধান হও। তানিয়া পাখির মতো উঠতে হচ্ছে। কতদিন গ্রামের আদরা বাজারে ঘুরে বনের ফল খাওয়া হয় না, আর সেই চিরচেনা বন বাজারে ঘুরবে। আর তার প্রিয় মাঠঘাট মনে হচ্ছে সে কত বছর হয়ে গেছে দেখে না। নিজের ভাই বোনদের হয়তো জন্য অপেক্ষা করছে। নূরের ঘর পরিষ্কার করছে তিশা। নূরের ঘর তেমন পরিষ্কার করতে হয় না, ছোটবেলা থেকে ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন, কখনো কিছু এলোমেলো করে রাখে না। নিজের জামা কাপড় নিজেই পরিষ্কার করে, মাঝে মাঝে খুব জোর করে তার মা পরিষ্কার করে দেয়। তিশাকে ঘরে এসে দেখে নূর বলল, নাওজুবিল্লাহ, করস কি এগুলা? তিশা মুখ বেঁকিয়ে বলে, এত নাটক করো কেন? দেখছোই তো ঘর পরিষ্কার করছি। আমার ঘর পরনারী পরিষ্কার করতে হবে না, তুই বের হ। তোর ঘরের থেকে আমার ঘর পরিষ্কার। কথাটা শুনে তিশা রেগে গেল, মনে মনে বলল, কথা সত্য, ছেলে মানুষ হয়ে ঘরের কি সুন্দর ভিউ। অবিনাশী প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।